পরদিন অতি প্রত্যুষে উঠিয়া অর্জুন ধরাচূড়া বাঁধিল, লাঠি হাতে লইয়া বলরামকে বলিল, আমি চললাম, কোথায় যাচ্ছি, কবে ফিরব কিছুই জানি না। বলরাম বলিল, দুর্গা দুর্গা, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো। যা হোক, সাবধানে থেকো। দুর্গা দুর্গা। বাহিরে তখনও রাত্রির ঘোর কাটে নাই। সভাগৃহের সম্মুখে উপস্থিত হইয়া অর্জুন দেখিল সেখানে মানুষ কেহ উপস্থিত নাই, কেবল দুটি ঘোড়া পাশাপাশি দাঁড়াইয়া আছে। রাজমন্দুর আর তেজস্বী অশ্ব, পক্ক তিনতিরি ফুলের ন্যায় বর্ণ, পিঠে কম্বলের আসন, মুখে বলকা। ঘোড়া দুটি নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে, কেবল তাহাদের কর্ণ সম্মুখেও পিছনে নড়িতেছে। অর্জুনকে তাহারা চোখ বাঁকাইয়া দেখিল, অল্প নাসাধ্বনি করিল। অর্জুন দাঁড়াইয়া রহিল। সভাগৃহে কোনো সারা শব্দ নাই। কিছুক্ষণ পরে বাইরের দিক হইতে এক মনুষ্য মূর্তি দেখা দিল। কৃশ খর্বাকৃতি মানুষটি, মাথায় বৃহৎ পাগড়ি, কোমরে তরবারি। বয়স এই অর্জুন অপেক্ষা ৬-৭ বছরের জ্যেষ্ঠ। সে কাছে আসিয়া অর্জুনকে সন্দিগ্ধ আপাত দৃষ্টিতে নিরীক্ষণ করিতে লাগিল। তারপর সভাগৃহের দ্বিতল হইতে পিঙ্গলা আসিয়া জানাইল, মহারাজ দুইজনকেই আহ্বান করিয়াছেন। মহারাজ দেবরায় ইতিমধ্যে প্রাতঃ স্নানপূর্বক দেবপূজা সমাপন করিয়াছেন। সূর্যোদয়ের পূর্বেই রাজকার্য আরম্ভ হইয়া গিয়াছে। অর্জুন ও দ্বিতীয় ব্যক্তি রাজার বিরামকক্ষে উপস্থিত হইয়া দেখিল মহারাজ পালঙ্কের উপর উপবিষ্ট। তাহার সম্মুখে দুইটি কুণ্ডলিত যদুমুদ্রাঙ্কিত পত্র। দুইজনে যথারীতি প্রণাম করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। বলা বাহুল্য, অর্জুনের লাঠি ও দ্বিতীয় ব্যক্তির তরবারি প্রতিহারিণীর নিকট গচ্ছিত রাখিতে হইয়াছিল। রাজা বলিলেন, স্বস্তি, তোমাদের দুইজনকে একসঙ্গে দূত করে পাঠাচ্ছি কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পথের চটিতে ঘোড়া বদল করবে। এই নাও, দুজনে দুই পত্র। স্কন্ধাবারে পৌঁছে পত্র কুমার বিজয়ের হাতে তুলে দেবে। দুই পত্রের মর্ম যদিও একই, তবু দুজনেই কুমার বিজয়কেই পত্র দেবে। উত্তরে তিনি তোমাদের পৃথক পত্র দেবেন। সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে। একত্র আসার প্রয়োজন নেই। সে যত শীঘ্র পারবে ফিরে আসবে। আশু কর্মে তোমাদের পাঠাচ্ছি। মনে রেখো, বিলম্বে কর্মহানির সম্ভাবনা। অনিরুদ্ধ রাজার হাত হইতে লিপি লইয়া নিজের পাগড়িতে বাঁধিয়া লইল। তাহার দেখা দেখি অর্জুন ও লিপি পাগড়িতে বাঁধিল। রাজা বলিলেন, এই নাও, কিছু স্বর্ণ মুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকের তোরণরক্ষীদের বলা আছে, কেউ তোমাদের বাধা দেবে না। এখন যাত্রা করো, শুভমস্তু। রাজার নিকট হইতে বিদায় লইয়া দুইজনে অস্ত্রাদি উদ্ধার করিয়া নিচে নামিল।
অশ্ব দুটি পূর্ববৎ দাঁড়াইয়াছিল। তাহাদের পৃষ্ঠে আরোহণপূর্বক ঘোড়া ছুটাইয়া দিন। তারা লক্ষ্য করিল না এই সময় সভাগৃহের দ্বিতলের একটি গবাক্ষ দিয়া একজোড়া সদ্য ঘুম ভাঙার রমণীচক্ষু নিচের দিকে চাহিয়াছিল। চোখ দুটি বড়ই সুন্দর, মুখখানির তুলনা নাই। অশ্বারোহীরা অন্তর্হিত হইলে কুমারী বিদ্যুন্মালার দুই ভ্রুর মাঝখানে একটি ভ্রুর চিহ্ন দেখা দিলে তিনি অর্জুন বর্মাকে চিনিতে পারিয়াছিলেন। ভাবিলেন, অর্জুন বর্মা কোথায় চলেছেন? আজ ঘুম ভাঙিয়া বিদ্যুন্মালা অলস অর্ধপ্রমিল মনে মহলের বাতায়নগুলির পাশে ঘুরিয়া বেড়াইতেছিলে। সহসা একটি বাতায়ন দিয়া নিজের দৃশ্য চোখে পড়িল। তার সমগ্র চেতনা সজাগ ও উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলে। তারপর যথাসময়ে তিনি পম্পাবতীর মন্দিরে গেলেন। সারা দিন উদাস বিভ্রান্ত হইয়া রহিল তাহার মন। নগরের সপ্ত প্রাকার পার হইয়া অর্জুন ও অনিরুদ্ধ উন্মুক্ত পথ দিয়া চলিয়াছে। অশ্ব দুটি যুগ্ম স্বরের ন্যায় পাশাপাশি ছুটিতেছে, কেহ কাহাকেও অতিক্রম করিয়া যাইতে পারিতেছে না। পথ অশ্বমাচ্ছাদিত শিলাবন্ধুর। নগর সীমানার বাহিরেও লোকালয় আছে। বিসর্পিল শৈলশ্রেণীর ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম দেখা যায়। পথের পাশে পাশে তাপকৃশ ঝোপঝড় জঙ্গল যেন পাথরের রাজ্যে উদ্ভিদ অনধিকার প্রবেশের চেষ্টা করিয়া হতাশ্বাস হইয়া পড়িয়াছে। আকাশে প্রখর সূর্য সত্ত্বেও অশ্বারোহীরা তাপে বিশেষ কষ্ট পাইতেছে না। মাথায় পাগড়ি আছে। উপরন্তু অশ্বের ধাবনজনিত বায়ুপ্রবাহ তাহাদের দেহ শীতল রাখিয়াছে। দুইজনে পাশাপাশি চলিয়াছে বটে, কিন্তু বাক্যালাপ বেশি হইতেছে না। অনিরুদ্ধের মন খুব একটা সরল নয়। তাহার সন্দেহ হইয়াছে রাজা তাহাকে সরাইয়া অর্জুনকে নিয়োগ করিতে চান। তাই অর্জুনের প্রতি তাহার মন বিরূপ হইয়া বসিয়াছে। অর্জুন তাহা বুঝিয়াছে। তাহাদের মাঝখানে প্রতিদ্বন্দ্বিতার প্রচ্ছন্ন বিরোধ দেখা দিয়াছে। একসময় অনিরুদ্ধ বলিল, তোমার নাম অর্জুন? তোমাকে আগে কখনো দেখিনি। অর্জুন আত্মপরিচয় দিয়া বলিল, তোমাকেও আগে দেখিনি। অনিরুদ্ধ উদ্দীপ্ত কণ্ঠে বলিল, তুমি নবাগত, তাই আমার নাম শোনোনি। আমি অনিরুদ্ধ, বিজয়নগরের প্রধান রাজদূত। 10 বছর ধরে এই কাজ করছি। আশু দৈত্যকার্যে আমার তুল্য আর কেউ নেই। বিরসভাবে অর্জুন বলিল, ভালো, আমার সৌভাগ্য যে রাজা তোমাকে আমার সঙ্গে দিয়েছেন। কিন্তু বাক্যালাপে অর্জুনের মন নাই। তার মন ও চক্ষু পথের আশেপাশে চিহ্ন অনুসন্ধান করিতে ফিরিয়াছে। ওদিকে ওই গিরিচূড়া বিচিত্র ভঙ্গিতে দাঁড়াইতে আছে। এখানে পথের উপর দিয়া শীর্ণ জলধারা বহিয়া গিয়াছে। অদূরে ওই ভগ্নপ্রায় পাষাণ মন্দিরের পাশ দিয়া পথ দ্বিধা বিভক্ত হইয়া গিয়াছে। অর্জুন মনে মনে স্থানগুলিকে চিহ্নিত করিয়া রাখিতে লাগিল। ওই পথেই তাহাকে ফিরিতে হইবে। তোমার হাতে লাঠি কেন? যার যেমন অস্ত্র, তোমার তলোয়ার, আমার লাঠি। কিন্তু দুটো লাঠির কি দরকার?
অর্জুন একটু হাসিল। একটা লাঠি দিয়ে লড়ব, আর সেটা ভেঙে গেলে অন্য লাঠি দিয়ে লড়ব। অনিরুদ্ধের মন সন্তুষ্ট হইল না। তার সন্দেহ হইল লাঠি দুইটির অন্য কোনো তাৎপর্য আছে। দ্বিপ্রহরে তাহারা এক পান্থশালায় পৌঁছিল। পথের কিনারে ক্ষুদ্র প্রস্তর নির্মিত গৃহ, তার পাশে শীতল ছায়া একটি বৃহৎ বটবৃক্ষ। বৃক্ষতলে দুটি অশ্ব বাঁধা রহিয়াছে। একজন মধ্যবয়স্ক শিখাধারী লোক গৃহ হইতে বাহির হইয়া আসিল, বলিল, অশ্ব প্রস্তুত, আহার প্রস্তুত, এসো বসে যাও। লোকটি অনিরুদ্ধকে চেনে। দুইজনে অশ্ব হইতে নামিয়া গৃহে প্রবেশ করিল। ঘরে পিঠিকার সম্মুখে আহার্যের থালি, জলের ঘটি। ক্ষুধার্ত পিপাসার্থ দুইজনে বিনা বাক্য ব্যয়ে বসিয়া গেল। অর্ধদণ্ডের মধ্যে আহার সমাপ্ত করিয়া তারা নূতন ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। প্রৌঢ় ব্যক্তি বলিল, সেনাদলের ছাউনি আরো পূব দিকে সরে গেছে। সন্ধ্যার আগে পৌঁছুলে দূর থেকে ধোঁয়া দেখতে পাবে, রাতে পৌঁছলে আগুন দেখতে পাবে। এখনো 30 ক্রোশ বাকি। আবার তাহারা বাহির হইয়া পড়িল। দুই অশ্বারোহী যখন কুমার বিজয়ের স্কন্ধাবারে পৌঁছিল, তখন সূর্যাস্ত হইয়া গিয়াছে। গোধূলির আলোয় সৈন্যাবাসটি দেখাইতেছে এক বিরাট গোগৃহের মতো। অসংখ্য গরুর গাড়ি পাশাপাশি সাজাইয়া বিপুলায়তন একটি চক্রব্যূহ রচিত হইয়াছে। তাহার মধ্যে তালপত্রের ছত্রাকৃতি অগণিত ছাউনি। মধ্যস্থলে সেনাপতির জন্য বস্ত্র নির্মিত উচ্চ শিবির। শকট চক্রের এক স্থানে একটু ফাঁক আছে। এই প্রবেশদ্বারের মুখে সশস্ত্র রক্ষী পাহারা দিতেছে, পরন্তু একদল রক্ষী শকট বেষ্টনীর বাহিরে পরিক্রমণ করিতেছে। পাছে শত্রু সৈন্য রাত্রিকালে আক্রমণ করে, তাই এই সতর্কতা। অনিরুদ্ধ ও অর্জুন স্কন্ধাবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির নিকট নীত হইল। বিজয় রায় তখন আহারে বসিয়াছিলেন। কিন্তু রাজদূত যখনই আসুক তৎক্ষণাৎ তার সহিত সাক্ষাৎ করিতে হইবে, ইহাই রাজকীয় নিয়ম। বস্ত্রাবাসের একটি বৃহৎ কক্ষে বিজয় রায় আহারে বসিয়াছিলেন। পিঠিকার সম্মুখে 8-10টি থালিকা, থালিকাগুলিকে ঘিরিয়া 10-12টি তৈলদ্বীপ। 6 জন পরিচালক পার্শ্বরক্ষী সম্মুখে ও পিছনে দাঁড়াইয়া পাহারা দিতেছে। তাহাদের কটিতে ছুরিকা। বিজয় রায়ের আহার্য বস্তুর পরিমাণ যেন প্রচুর, তেমনি অধিকাংশই আমিষ, সেই সঙ্গে কিছু ঘৃতপক্ষ অন্ন ও 1 ভৃঙ্গার দ্রাক্ষারস। বিজয় রায় ম্লেচ্ছ রন্ধন পদ্ধতির পক্ষপাতী ছিলেন, তাই তাহার ভোজন পাত্রগুলিতে শোভা পাইতেছিল মিশো মাংসের শূল্যপক্ষ গুটিকা, কালিয়া সেচকি, দোলমা সমোসা ইত্যাদি। একটি স্ফটিকের পাত্রে স্তূপীকৃত আঙুর ফল। বিজয় রায়ের আকৃতি মধ্যম পাণ্ডবের মতো। জ্যেষ্ঠদেব রায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তার আকৃতির সাদৃশ্য অতি অল্প। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহার ও বৃকরায় সকল বিষয়ে অবদাত্তা ছিলেন।
কিন্তু তাহাদের আকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। ভীমার্জুনের আকৃতির যে তফাৎ, হরিহর ও বৃকরায়ের আকৃতিতে সেই রূপ পার্থক্য ছিল। একজন সিংহ, অন্যজন হস্তি। তারপর পুরুষানুক্রমে এই দ্বিবিধ আকৃতির বারবার এই বংশে দেখা দিয়াছে। দেশের লোক হরিহর রায় ও বৃকরায়কে স্নেহ ভরে রিক্কুপুক্কু বলে উল্লেখ করিত। দেবরায় ও বিজয় রায়কে দেখিয়া তারা নিজেদের মধ্যে সগর্বে বলা বলি করত, হুক্কুবুক্কু আবার ভ্রাতৃরূপের পুনর্জন্ম গ্রহণ করিয়াছেন। অনিরুদ্ধ ও অর্জুন বিজয় রায়ের সম্মুখে উপস্থিত হইলে তিনি বিশাল চক্ষু তুলিয়া তাহাদের পরিদর্শন করিলেন। তারপর বা হাত বাড়াইয়া পত্র দুটি গ্রহণ করিলেন। পত্রের যতুমুদ্রা অভগ্ন আছে পরীক্ষা করিয়া তিনি পত্র দুটি মাথায় ঠেকাইলেন। তারপর একজন পরিচারককে হাতে দিলেন। পরিচারক আসিয়া একে একে পত্র দুটির যতুমুদ্রা ভাঙিয়া বিজয় রায়ের চোখের সম্মুখে মেলিয়া ধরিল। তিনি আহার করিতে করিতে পাঠ করিলেন। পাত্রে দুধের সম্বন্ধে বোধহয় কিছু লেখা ছিল। পত্র পাঠান্তে বিজয় রায় উভয়ের প্রতি আবার নেত্রপাত করিলেন। বিশেষভাবে অর্জুনকে লক্ষ্য করিলেন। তারপরে জিমুত মন্দ স্বরে বলিলেন, তোমরা পানাহার করো গিয়ে, দুদণ্ডের মধ্যে পত্রের উত্তর পাবে। মহারাজের আজ্ঞা, যত শীঘ্র সম্ভব বার্তা নিয়ে ফিরে যাবে। অনিরুদ্ধ বলিল, আর্য, আমি আজ রাতেই ফিরে যেতে পারতাম, কিন্তু অন্ধকার রাত্রে ঘোড়া চলবে না। কাল প্রত্যুষে আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রা করব। বিজয় রায় একটু সমস্যা মুখে পড়িয়া ঘাড় নাড়িলেন। অনিরুদ্ধ ও অর্জুন শিবিরের বাহিরে আসিল। বাহিরে তখন মশাল জ্বলিয়াছে। কোথাও সঞ্চরমান আলোকপিণ্ড ঘুরিয়া বেড়াইতেছে, কোথাও স্থির আছে। প্রান্তরে যেন ভৌতিক দীপোৎসব চলিতেছে। রাজদূতেরা ছাউনিতে উত্তম পানাহার পাইল। একটি স্বতন্ত্র ছত্রতলে শুষ্ক তৃণ শয্যায় শয়ন করিল। ছত্রাবাসগুলি রাত্রি যাপাসের জন্য নয়, অধিকাংশ সৈনিকমুক্ত আকাশের তলে খড় পাতিয়া শয়ন করে। দিবাকালে প্রচণ্ড সূর্যের দহন হইতে আত্মরক্ষার জন্য ছত্রগুলির প্রয়োজন হয়। দুইজনে শয্যাশ্রয় করিয়াছে। এমন সময় সেনাপতির এক পরিচারক আসিয়া দুইজনকে দুইটি পত্র দিয়া গেল। অর্জুন নিজের চিঠি কোমরে গুজিয়া লইল। বাক্যালাপ বিশেষ হইল না। অনিরুদ্ধ একটি উদ্গার তুলিল। অর্জুন জিহ্বন ত্যাগ করিল। দুজনের মাথায় একই চিন্তা চলিতেছে, কি করিয়া অন্যকে ফেলিয়া আগে রাজার সমীপে পৌঁছিবে। উভয়ের শরীর ক্লান্ত ছিল। অনিরুদ্ধ শয়ন করিয়া চিন্তা করিতে লাগিল। অর্জুন লাঠি দুটিকে আলিঙ্গন করিয়া শুইয়া রহিল এবং অধিক চিন্তা করিবার পূর্বেই ঘুমাইয়া পড়িল। ক্রমে স্কন্ধাবারে মশালগুলি একে একে নিভিয়া আসিতে লাগিল। তারপর রন্ধ্রহীন অন্ধকারে চরাচর ব্যাপ্ত হইল। এই অন্ধকারে ক্বচিৎ প্রহরীদের হাঁকডাক ও অস্ত্রের ঝনৎকার শূন্য যাইতে লাগিল। রাত্রির মধ্যযামে দুরাগত শৃগালের সমবেত ডাক শুনিয়া অর্জুনের ঘুম ভাঙিয়া গেল। চক্ষু না খুলিয়াই সে অনুভব করিল তার দেহের ক্লান্তি দূর হইয়াছে।
সে চক্ষু খুলিল। ছত্রের বাহিরে তরল অস্ফুট আলো দেখিয়া সে চমকিয়া উঠিয়া বসিল। তবে কি সকাল হইয়া গিয়াছে? সে চৌকিতে ঘাড় ফিরিয়া দেখিল অনিরুদ্ধ এখনো ঘুমাইতেছে। রাজা বলিলেন, অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার অতিথি নও, তুমি আমার ভৃত্য। তোমাকে আশুগতি দূতের কাজ দিলাম, এও সামরিক কাজ। তোমার গুপ্তবিদ্যা রাজনীতির ক্ষেত্রে অতি মূল্যবান বিদ্যা। এ বিদ্যা গুপ্ত রাখা প্রয়োজন। কেবল মুষ্টিমেয় লোককে তুমি এ বিদ্যা শেখাবে, কিন্তু সে পরের কথা। আর্যলক্ষণ, অর্জুন বর্মার বাসস্থান নির্দেশ করুন। রাজপুরীর কাছে হবে, অথচ গোপন স্থান হওয়া চাই। অর্জুন বর্মা রাজকার্যে নিযুক্ত হয়েছে এ কথা অপ্রকাশ থাকাই বাঞ্ছনীয়। লক্ষণমল্ল কেবল ঘাড় নাড়লেন। অর্জুন যুক্ত করে বলিল, ধন্য মহারাজ, যেখানে আমার বাসস্থান নির্দেশ করবেন সেখানেই থাকব। যদি অনুমতি করেন, আমার বন্ধু বলরামও আমার সঙ্গে থাকবে। বলরামের কথা আপনার স্মরণ আছে কি? রাজা বললেন, আছে। আজ আমার সভারোহণের সময় হল, তুমি যাও। সারাদিন অতিথিশালায় বিশ্রাম করবে। সন্ধ্যার পর তোমার বন্ধুকে নিয়ে এসে দেখা করো, দেখব কেমন তার গূঢ় বিদ্যা। সূর্যোদয় হয়েছে। মন্ত্রণা গৃহ হইতে বাহির হইয়া অর্জুন অতিথিশালার দিকে চলিল। দেহের স্নায়ুপেশী ক্লান্ত, কিন্তু হৃদয়ের মধ্যে অপূর্ব উল্লাস উচ্ছ্বসিত হইতেছে। দাসী পিঙ্গলা এই কয়দিনে বিদ্যুৎমালা ও মণিকঙ্কনার প্রতি আকৃষ্ট হইয়াছে। একটু অবকাশ পাইলেই তাদের কাছে আসিয়া বসে, রাজ্যের গল্প করে। রাজার ইঙ্গিতে রাজকুমারীদের মনোরঞ্জন করাও তাহার একটি কর্তব্য হইয়া দাঁড়াইয়াছে। তাই সেদিন কুমারীরা পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর সে তাহাদের মহলে আসিয়া মেঝের ওপর পা ছড়াইয়া বসিল। প্রকাণ্ড একটা হাফ ছাড়িয়া বলিল, বাবা, অর্জুন বর্মা মানুষ নয়, বাজ পাখি। দুই রাজকন্যা চকিতে মুখ ফিরাইলেন। মণিকঙ্কনা বলিল, কে বাজ পাখি? অর্জুন বর্মা? পিঙ্গলা বলিল, হ্যাঁ গো রাজকুমারী, যিনি তোমাদের সঙ্গে এসেছেন। বিদ্যুৎমালার হৃৎপিণ্ড দুলিয়া উঠিল। মণিকঙ্কনা বলিল, ও মা, তিনি উড়তেও জানেন? আমরা তো জানি তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন, তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছে? পিঙ্গলা গলা একটু রস্য করিয়া বলিল, কি বলবো রাজকুমারী, সে এক আশ্চর্য ব্যাপার। মহারাজ কাল সকালে তাকে দূত কর্মে পাঠিয়েছিলেন 60 ক্রোশ দূরে। আজ সকালে তিনি কাজ সেরে ফিরে এসেছেন। বলো দেখি রাজকন্যা, এ কি মানুষে পারে? মণিকঙ্কনা বলিল, অমানুষিক কাজ বটে। তিনি কি একলা গিয়েছিলেন? পিঙ্গলা হাসিয়া উঠিল, একলা কেন, সঙ্গে অনিরুদ্ধ ছিল, রাজ্যের চঙ্গদূত। অনিরুদ্ধ এখনো ফেরেনি, হয়তো সন্ধেবেলায় ধুকতে ধুকতে ফিরবে। বিদ্যুৎমালার হৃদযন্ত্র যে অস্বাভাবিকভাবে প্রসারিত ও সংকুচিত হইতেছে, তিনি নিঃশ্বাস রোধ করিয়া আছেন, তাহা কেহ জানিতে পারিল না। পিঙ্গলা আরও খানিকক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা আলোচনা করিয়া চলিয়া গেল। মণিকঙ্কনাও কিয়ৎকাল পরে উঠিয়া গেল। রাজার বিরামকক্ষে উকি মারিয়া দেখিতে গেল রাজসভা হইতে রাজা ফিরিয়াছেন কিনা।
সে সুযোগ পাইলেই রাজার বিরামকক্ষের দিকে গিয়ে আড়াল হইতে উকি ঝুঁকি মারে। বিদ্যুৎমালা একাকিনী বসিয়া রহিলেন। তাহার হৃদয়ে আশা ও আকাঙ্ক্ষার জটিল গ্রন্থি রচনা হইতে লাগিল। সন্ধ্যার পর রাজার বিরামকক্ষে দীপাবলি জ্বলিতেছিল। মহারাজ পালঙ্কে সমাসীন, সম্মুখে ভূমির উপর অর্জুন ও বলরাম। আজ লক্ষণমল্লক উপস্থিত নাই, সম্ভবত অন্য কোনো কাজে ব্যাপৃত আছেন। পিঙ্গলা এতক্ষণ ঘরেই ছিল, রাজার ইঙ্গিতে সরিয়া গিয়াছে। রাজা বলিলেন, বলরাম, তুমি বাংলাদেশের মানুষ? বলরাম করজোড়ে বলিল, আজ্ঞা রাঢ় বাঙ্গালা, বর্ধমান ভুক্তি, নগর বর্ধমান। রাজা কহিলেন, বাংলাদেশ মুসলমান রাজা, তারা অত্যাচার করে? বলরাম কহিল, করে মহারাজ, যারা দুষ্ট স্বভাবের বশে অত্যাচার করে, আর যারা শিষ্ট তারা অত্যাচার করে ভয়ে। ভয়ে অত্যাচার করে? হ্যাঁ মহারাজ, মুসলমানেরা সংখ্যায় মুষ্টিমেয়, হিন্দুরা সংখ্যায় তাদের শতগুণ, তাই তারা মনে মনে ভয় পায় এবং সেই ভয় চাপা দেবার জন্য অত্যাচার করে। তুমি যথার্থ বলেছ, সকল অত্যাচারের মূলে আছে ষড়রিপু এবং ভয়। তুমি দেখছি বিচক্ষণ ব্যক্তি, তোমার গুপ্তবিদ্যা কিরূপ আমাকে শোনাও। মহারাজ, আমি কর্মকার, লোহার কাজ করি, সকল রকম লোহার কাজ জানি, এমনকি কামান পর্যন্ত ঢালাই করতে পারি। সে আর নতুন কি, বিজয়নগরের শত শত কর্মকার কামান নির্মাণে নিযুক্ত আছে। যথার্থ মহারাজ, কামান সর্বত্র তৈরি হয়, তাতে নতুনত্ব কিছু নেই, কিন্তু এমন কামান যদি তৈরি করা যায় যা একজন মানুষ স্বচ্ছন্দে অবলীলাক্রমে বহন করে নিয়ে যেতে পারে। মহারাজ কিছুক্ষণ চাহিয়া রহিলেন। তা কি করে সম্ভব? বলরাম বলিল, আর্য, যুদ্ধের জন্য যে কামান তৈরি হয় তা অতি গুরুভার, তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া মহা শ্রমসাধ্য ব্যাপার। 50 জন লোক মিলে গো শকটে তাকে তুলে নিয়ে যেতে হয়। বিজয়নগরের মতো পার্বত্য দেশে কারণ যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া আরো কষ্টসাধ্য কার্য, তাই এমন কামান দরকার যা প্রত্যেক সৈনিক ভল্লের মতো হাতে করে নিয়ে যেতে পারে। রাজা বলিলেন, কিন্তু সেরূপ কামান কি তৈরি করা যায়? বড় কামান ঢালাই করা যায়, মাঝারি পিতলের কামানও ঢালাই হয়, কিন্তু একজন মানুষ বহন করে নিয়ে যেতে পারে এমন কামানের কথা শুনিনি। বলরাম বলিল, আর যে কামানের রহস্য তার নালিকার মধ্যে। বড় নালিকা ঢালাই করা সহজ, কিন্তু অতি ক্ষুদ্র এবং লঘু নালিকা তৈরি করা কঠিন। কঠিন কিন্তু অবাস্তব নয় মহারাজ। যদি সম্ভব হয় তাহলে আধুনিক যুদ্ধের ধারা একেবারে পরিবর্তিত হয়ে যাবে। তীরন্দাজ সেনার আর প্রয়োজন হবে না। তুমি দেখাতে পারো? পারি মহারাজ। দ্বারের প্রহরিণী আমার থলি কেড়ে নিয়েছে, আজ্ঞা দিন থলিটা নিয়ে আসুক। রাজার আদেশে প্রহরিণী বলরামের থলি দিয়া গেল। বলরাম থলি হইতে একটি লৌহযষ্টি বাহির করিয়া রাজার হাতে দিল। রাজা অভিনিবেশ সহকারে সেটি নাড়িয়া চাড়িয়া দেখিলেন। এক বীতস্তি দীর্ঘ,
বেণুবংশের ন্যায় গোলাকৃতি লৌহ যষ্টি, কিন্তু দণ্ড নয়, নালিকা। তার অন্তর্ভাগ শূন্য এবং মসৃণ। রাজা বিস্মৃত হইয়া বলিলেন, কে তো দেখছি লৌহ নালিকা। এত সরু নালিকা তুমি নির্মাল করলে কি করে? বলরাম স্মিত মুখে হাত জোর করিয়া বলিল, আর্য, ওখানেই আমার গুপ্তবিদ্যা। আমি সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি। রাজা নালিকাটিকে আরো খানিকক্ষণ দেখিলেন, বলিলেন, তারপর বলো। বলরাম বলিল, শ্রীমান, কামান নির্মাণের মূল রহস্য নালিকা নির্মাণ। নালিকা তৈরি হলে বাকি সব উপসর্গ অতি সহজ। দেখুন, এই নালিকা দিয়ে অতি সহজেই ক্ষুদ্র কামান রচনা করা যায়। প্রথমে নলের এক প্রান্ত লোহার আবরণ দিয়ে বন্ধ করে দেব। তাতে কেবল একটি সূচি প্রমাণ ছিদ্র থাকবে। তারপর নলের মধ্যে বারুদ ভরব। পিছনের ছিদ্রপথে বারুদ একটু বেরিয়ে আসবে। তখন সেই ছিদ্রের বেরিয়ে আসা বারুদে আগুন দিলেই কামান ফুটবে। প্রক্রিয়া বোঝাতে পেরেছি কি মহারাজ? রাজা আরো কিছুক্ষণ নলটি নাড়িয়া চাড়িয়া বলিলেন, বুঝেছি, কিন্তু পরিপূর্ণ যন্ত্রটি কেমন হবে তা এখনো ধারণা করতে পারছি না। তুমি তৈরি করে আমাকে দেখাতে পারো? পারি মহারাজ, 2-4 দিন সময় লাগবে। তাতে ক্ষতি নেই, তুমি যন্ত্র প্রস্তুত করো। যদি সম্পূর্ণ যন্ত্রটি যুদ্ধে ব্যবহারের উপযোগী হয়। এই সময় ধননায়ক লক্ষণ উপস্থিত হইলেন। রাজা তাহাকে বলিলেন, আর্য, লক্ষণ, এদের বাসস্থান নির্দেশের কি ব্যবস্থা করলেন? লক্ষণ মাল্য বলিলেন, পুরভূমির মধ্যে বাড়ি হয় না, ওদের গুহায় থাকার ব্যবস্থা করেছি। গুহায়? কোন গুহায়? রাজা বলিলেন, ভালো, আজ থেকে ওরা গুহাবাসী হোক। কিন্তু গৃহের আরাম থেকে আর্থে তাতেই ওদের বাসস্থান নির্দেশ করেছি। গুহাটি নির্জন, ওদিকে লোক চলাচল নেই, ওরা আরামে থাকবে। রাজার হাতের কাছে থাকবে, অথচ বাইরের লোকের দৃষ্টি আকর্ষণ করিবে না। রাজা বলিলেন, হলো। কিন্তু গৃহের আরাম থেকে যেন বঞ্চিত না হয়। বলরামের বোধ হয় কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। বলরাম বলিলি, আর সব যন্ত্রপাতি আমার কাছে আছে মহারাজ, কেবল একটি ভস্ত্রা হলেই চলবে। লক্ষণ মল্ল সাম্প্রতিক ঘটনা জানেন না। তিনি বলরামের প্রতি কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, ভস্ত্রা পাবে। এখন অনুমতি করুন মহারাজ, এদের গুহায় পৌঁছিয়ে দেই। রাজা লৌহ নালিকাটি বলরামকে প্রত্যর্পণ করিয়া বলিলেন, আপনি বলরামকে নিয়ে যান সঙ্গে। অর্জুন বর্মার সঙ্গে আমার কিছু কথা আছে। বলরামকে লইয়া মন্ত্রী চলিয়া গেলেন। রাজা অর্জুনের দিকে গম্ভীর দৃষ্টিতে চাহিয়া বলিলেন, অর্জুন বর্মা, একটা দুঃসংবাদ আছে। তোমার পিতার মৃত্যু হয়েছে। অর্জুন দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িল। সংবাদ কিছু অপ্রত্যাশিত নয়। এই আশঙ্কায় সে দিনের পর দিন মনের মধ্যে পোষণ করিতেছিল। তবু তাহার কণ্ঠের স্নায়ুপেশী সংকুচিত হইয়া তাহার কণ্ঠরোধের উপক্রম হইল। হৃদযন্ত্র
অঞ্জরের মধ্যে ধকভক করিতে লাগিল। চিন্তা করিবার শক্তি ক্ষণকালের জন্য লুপ্ত হইয়া গেল। কেবল মস্তিষ্কের মধ্যে একটা আর্তচিৎকার ধ্বনিত হইতে লাগিল, পিতা পিতা। রাজা তাহার অবস্থা দেখিয়া সহৃদয় কণ্ঠে বলিলেন, অর্জুন বর্মা, তোমার পিতা ক্ষত্রিয় ছিলেন, তিনি গৌরবময় মৃত্যুবরণ করেছেন, ধর্মের জন্য প্রাণ দিয়েছেন। এইবার অর্জুনের তরিচক্ষু ঘরিয়া অশ্রুর ধারা নামিল। সে রুদ্ধ কণ্ঠে কেবল একটি শব্দ উচ্চারণ করিল, ক্ষোভে। রাজা বলিলেন, 11 দিন আগে ম্লেচ্ছরা তাকে গোমাংস খাইয়ে ধর্মনাশের চেষ্টা করেছিল। তিনি অনশনে প্রাণ ত্যাগ করেছেন। তুমি এখন যাও, আজ রাত্রিটা অতিথিশালাতেই থেকো। রাত্রে পিতাকে প্রাণ ভরে স্মরণ করো। কাল তোমার পিতৃশ্রাদ্ধের আয়োজন আমি করব। এসো বৎস। অর্জুন তখন সভাগৃহের প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। তখন চারিদিকে অন্ধকার জমাট বাঁধিয়াছে, নগর প্রায় নিষ্প্রদীপ। বাষ্পাকুল আকাশের পানে চাহিয়া তাহার মনে হইল জগতে সে একা, নিঃসঙ্গ, তাহার হৃদয় শূন্য হইয়া গিয়াছে। 2 দিন পরে মহারাজ দেবরায় সীমান্ত সেনা পরিদর্শনে বাহির হইলেন। সঙ্গে পিঙ্গলা এবং 5 জন পাঁচক। দেহরক্ষী রূপে চলিল 1,000 তুরানী ধনুর্ধর। রাজা রাজ্যের উত্তর সীমান্তের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত পরিদর্শন করিবেন। ন্যূনাধিক 1 পক্ষকাল সময় লাগিবে। ইতিমধ্যে ধননায়ক লক্ষণ মল্লব একান্ত অনাড়ম্বরভাবে রাজ্য পরিচালনার ভার নিজ হস্তে তুলিয়া লইয়াছেন। কুমার কম্পনদেবের ইচ্ছা ছিল রাজার অনুপস্থিতিকালে তিনি রাজপ্রতিভু হইয়া রাজকার্য চালাইবেন, কিন্তু রাজা তাহাকে ডাকিলেন না। এত অল্প সময়ের জন্য শূন্যপাল নিয়োগের প্রয়োজন হয় না, মন্ত্রী কাজ চালাইয়া লইতে পারেন। কুমার কম্পনের বিষয় জর্জরিত মন আরো বিষাক্ত হইয়া উঠিল। কুমার কম্পনের নতুন গৃহ সম্পূর্ণ হইয়াছে, তাহাতে এক প্রকার মহার্ঘ সাজসজ্জা বসিয়াছে, কিন্তু এখনো তিনি গৃহপ্রবেশ করেন নাই। তাহার প্রকাশ্য অভিপ্রায় রাজা প্রত্যাগমন করিলে রাজাকে এবং রাজ্যের গণ্যমান্য রাজপুরুষদের প্রকাণ্ড ভোজ দিয়া গৃহপ্রবেশ করিবেন। এই অভিপ্রায়ের পশ্চাতে যে কুটিল এবং দুঃসাহসিক অভিসন্ধি আছে, তাহা তিনি হাস্যমুখে আবৃত করিয়া রাখিয়াছেন। অর্জুন ও বলরাম গুহা মধ্যে অধিষ্ঠিত হইয়াছে। অতিথিশালা হইতে গুহায় স্থানান্তরিত হইয়া, কিন্তু তাহাদের সুখ স্বাচ্ছন্দ্যের তিল মাত্র হানি হয় নাই। বিজয়নগরের সর্বত্র তথা রাজপুর পুরভূমির মধ্যে ছোট ছোট পাহাড় আছে। পাহাড় না বলিয়া তাহাদের শিলাস্তূপ বলিলেই ভালো হয়। সর্বত্র দেখা যায় বলিয়া কেহ এগুলিকে বিশেষভাবে লক্ষ্য করে না। অনেক শিলাস্তূপের অভ্যন্তরে নৈসর্গিক কন্দর আছে। অর্জুন ও বলরাম যে গুহাতে আশ্রয় পাইয়াছিল তাহাও এইরূপ গুহা। ইতস্তত বিকীর্ণ বড় বড় শিলাখণ্ডের মাঝখানে ক্রমোচ্চ তনৈব ভুব
একটি স্তূপ। এই শিলায়তনের মধ্যে গুহাটি বেশ বিস্তীর্ণ, কিন্তু অধিক উচ্চ নয়। এমন তাহার ত্রিভঙ্গ গঠন যে তাহাকে স্বচ্ছন্দে দুই ভাগ করিয়া দুইটি প্রকোষ্ঠে পরিণত করা যায়। পিছন দিকে ছাদের এক অংশে কিছু পাথর খসিয়া গিয়া একটি নাতি বৃহৎ ছিদ্র হইয়াছে। সেই পথে প্রচুর আলো ও বায়ুর প্রবেশ রয়েছে। মন্ত্রী মহাশয় যত্নে ত্রুটি রাখেন নাই। কোমল শয্যা, উপবেশনের জন্য পিঠিকা, জলের কুণ্ড, দীপদণ্ড ও অন্যান্য তৈজস দিয়া গুহা শ্রীবৃদ্ধি সাধন করিয়াছেন। রাজপুরীর রন্ধনশালা হইতে প্রত্যহ 2 বার একটি দাসী আসিয়া রাজভোগ্য খাদ্য পানীয় দিয়া যায়। বলরাম ও অর্জুন একদিন বহিত্রে গিয়া বলরামে লোহালক্কর ও যন্ত্রপাতি লইয়া আসিয়াছে। তাহার মৃদঙ্গাদি বাদ্যও আনিতে ভোলে নাই। 2 বন্ধু নিভৃতে নিরালায় সংসার পাতিয়া বসিয়াছে। পিতার শ্রাদ্ধ শান্তির পর অর্জুন ধীরে ধীরে আবার সুস্থ হইয়া উঠিতেছে। তাহার অসহায় বিহ্বল ভাব কাটিয়া গিয়াছে। বর্তমানে যে বৈরাগ্য ও নিস্পৃহতার ভাব তাহার হৃদয়কে অধিকার করিয়াছে, তাহাও ক্রমে কাটিয়া যাইবে। যৌবনের মনোপীড়া বড় তীব্র হয়, কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। ক্ষত শীঘ্র শুকায় এবং অচিরাৎ নিশ্চিহ্ন হইয়া যায়। বলরাম হৃদয়ের প্রীতি ও সহানুভূতি দিয়া অর্জুনকে ঘিরিয়া রাখিয়াছে। সে নিজে জীবনে অনেক দুঃখ পাইয়াছে, দুঃখের মূল্য বুঝে। তাই তাড়াতাড়ি করিয়া অর্জুনের শোক ফুলাইয়া দিবার চেষ্টা করে না, বরং শোকের ভাগ লইয়া শোক লাঘব করিবার চেষ্টা করে। কখনো নানা বিচিত্র কাহিনী বলে, কখনো সন্ধ্যার পর প্রদীপ জ্বলিলে মৃদঙ্গ লইয়া গান ধরে। শ্রিত কমলাকুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল জয় জয় দেব হরে। গুহার যে অংশে ছাদে ফুটো, আজ সেইখানে বলরাম হাপড় বসাইয়াছে। সকালবেলা চুল্লিতে আগুন ধরিয়া সে কাজ করিতে বসে। অর্জুন তাহার হাপড়ের দড়ি টানে। লৌহখণ্ড তপ্ত হইয়া তরুণার্ক রাগ ধারণ করিলে বলরাম তাহা হাতুড়ি দিয়া পিটাইয়া অভীষ্ট রূপ দান করে। কাজের সঙ্গে সঙ্গে গল্প হয়। বলরামই বেশি কথা বলে। অর্জুন কখনো ঘাড় নাড়ে, কখনো 2-1টা কথা বলে। বলরাম বলে, এ গুহাটি বেশ, এ সংকেত গুহা সার্থক। আমরা এখানে আসার ফলে কিন্তু অনেক অভিসারিকার প্রাণে ব্যথা লেগেছে। অর্জুনের সপ্রশ্ন দৃষ্টির উত্তরে বলরাম মৃদু মৃদু হাসিতে হাসিতে বলিল, এ গুহাটি রাজপুরীর যুবতী দাসী কিঙ্করীদের গুপ্ত বিহার গৃহ। অভিসারিকারা কুহু রাতে চুপি চুপি আসিত, নাগরেরাও আসিত। গুহার অন্ধকারে ক্ষীণ দ্বীপ শিখা জ্বলিত, আর জ্বলিত মদনলাল। অর্জুন বলে, তুমি জানলে কি করে? বলরাম বলে, তুমি দেখনি গুহার গায়ে জোড়া জোড়া নাম লেখা আছে? কোথাও খড়ি দিয়ে নাম লেখা রত্নমালা দেবদত্ত, কোথাও গিরিমাটি দিয়ে লেখা চন্দ্রচূড় বল্লভা। কতক নাম নূতন, কতক নাম অনেক দিনের পুরানো, প্রায় মিলিয়ে গিয়েছে, ভালো পড়া যায় না।
এরা সব এখানে আসতো, কিন্তু মন্ত্রী মহাশয় বাদ সাধিলেন, আমাদের এনে বসিয়ে দিলেন। ওদের মনে কি দুঃখ বলো দেখি, আবার নতুন গুহা খুঁজিতে হইবে। বলিয়া বলরাম অনেকক্ষণ ধরে হো হো শব্দে হাসিতে থাকে। অর্জুনের অধরেও একটু হাসি খেলিয়া যায়। আবার কখনো বলরাম বলে, আজ আর কামান তৈরি করতে ভালো লাগছে না, এসো তোমার লাঠির জন্য দুটো হুল তৈরি করে দিই। লাঠির ডগায় বসিয়ে দিলে লাঠি বল্লমে পরিণত হবে। অর্জুন বলে, তাতে কি লাভ? বলরাম বলে, লাভ হবে না, একাধারে ঘোড়াও বল্লম পাবে। ভেবে দেখো, তুমি রাজদূত, তোমাকে যখন তখন পাহাড় জঙ্গল ভেঙে দূর দূরান্তরে যেতে হবে। হঠাৎ যদি অস্ত্রধারী আততায়ী আক্রমণ করে, তুমি তখন কি করবে? লাঠি দিয়ে কত লড়বে? তখন এই অস্ত্রটি কাজে লাগবে। তুমি টুক করে লাঠি থেকে নেমে বল্লম দিয়ে শত্রুর পেট ফুটো করে দেবে। তা বটে। বলরাম দুটি লোহার হুল তৈয়ার করিয়া লাঠির মাথায় আঁট করিয়া বসাইয়া দেয়। দুই বন্ধু দুটি ভল্ল লইয়া কিছুক্ষণ ক্রীড়া যুদ্ধ করে। রঙ্গ কৌতুকে অর্জুনের মন লঘু হয়। দ্বিপ্রহরের কিছু পূর্বে রাজপুরীর দাসী খাবার লইয়া আসে। দূর হইতে তাহাকে আসিতে দেখা যায়। মাথার উপর একটি প্রকাণ্ড থালা, তাহাতে অন্ন ব্যঞ্জন, তার উপর আরেকটি অন্ন ব্যঞ্জনপূর্ণ থালা, সর্বোপরি একটি শূন্য থালা উপুর করা, কোমরে ছোট্ট একটি জলপূর্ণ কলসি। তার শাড়ির রং কোনো চাপা ফুলের মতো, কোনোদিক পলাশ ফুলের মতো, গতিভঙ্গি রাজহংসীর মতো। তাহাকে আসিতে দেখিলে মনে হয় মাথায় সোনার মুকুট পরা দিব্যাঙ্গনা আসিতেছে। সে দৃষ্টিগোচর হইলেই বলরাম কাজ ফেলিয়া উঠিয়া পড়ে, বলে, অর্জুন ভাই, চলো চলো স্নান করে আসি, মধ্যাহ্ন ভোজন আসছে। গুহা হইতে 4-5 রজ্জু দূরে পৌরভূমির দক্ষিণে বিপুল প্রসার কমলা সরোবর। দৈর্ঘ্যপ্রস্থে ক্রোশেক স্থান জুড়িয়া স্ফটিকের ন্যায় জল টলমল করিতেছে। দূরে পূর্ব দিকে কমলাপুরমের ঘাট দেখা যায়, কিন্তু অর্জুন ও বলরাম ঘাটে স্নান করিতে যায় না, নিকটেই স্নান করিয়া ফিরিয়া আসে। গুহায় ফিরিয়া দেখে দাসী পিঠিকার সম্মুখে আহার্য সাজিয়া বসিয়া আছে। তাহারা আহারে বসিয়া যায়। আহার শেষ হইলে দাসী উচ্ছিষ্ট পাত্রগুলি তুলিয়া লইয়া যায়। প্রথম 2-3 দিন তারা দাসীকে ভালো করে লক্ষ্য করে নাই। একদিন খাইতে বসিয়া বলরামের জিজ্ঞাসু চক্ষু তাহার উপর পড়িল। মেয়েটি পা মুড়িয়া আদুরে বসিয়া রহিয়াছে। তাহার বয়স অনুমান 20-21। কচি কলা পাতার মধ্য স্নিগ্ধ দেহের বর্ণ, ঊর্ধ্বাঙ্গে কাচুলি ও উত্তরীয়, নিম্নাঙ্গে উজ্জ্বল পীত বসন, মধ্যে ডমরুর ন্যায় কটি উন্মুক্ত, মুখখানি কমনীয়, টানা টানা চোখ, অধর ঈষৎ স্ফুটিত, মুখের ভাব শান্ত এবং সংযত, যেন দর্শকের দৃষ্টি হইতে নিজেকে সরাইয়া রাখিতে চায়। লাজুক নয়, কিন্তু অপ্রগল্ভা। বলরাম তাহার প্রতি কয়েকবার চকিত দৃষ্টিপাত করিয়া শেষে প্রশ্ন করিল, তোমার নাম কি? যুবতীর চোখ দুটি ভূমি সংলগ্ন হইল।
সে মৃদু স্বরে বলিল, মঞ্জিরা। কিছুক্ষণ নীরবে আহার করিয়া বলরাম বলিল, তুমি রাজপুরীতেই থাকো? মঞ্জিরা বলিল, হ্যাঁ। কতদিন আছো? 8 বছর। তোমার পিতামাতা নেই? আছেন, তারা নগরে থাকেন। বলরাম আরো কিছুক্ষণ আহার করিয়া মুখ তুলিল। তার অধর কোণে একটু হাসি। বলিল, তুমি আগে কখনো এ গুহায় এসেছো? অর্থাৎ আমরা আসার আগে এসেছো কখনো? মঞ্জিরা চোখ তুলিয়া বলরামের মুখের পানে চাহিল। চোখে থল কপট নাই, ঋচু দৃষ্টি। বলিল, না। বলরাম বলিল, কিন্তু অপবাদ শুনেছি, রাজপুরীর দাসী কিঙ্করীরা মাঝে মাঝে রাত্রিকালে এই গুহায় আসে। মঞ্জিরার মুখের ভাব দৃঢ় হইল। সে বলরামের চোখে চোখ রাখিয়া বলিল, যারা দুষ্ট মেয়ে তারা আসে, সকলে আসে না। তিরস্কৃত হইয়া বলরাম চুপ করিল। সেকালের কবিরা অভিসারিকাদের লইয়া যতই মাতামাতি করুন, সমাজে অভিসারিকাদের প্রশংসা ছিল না। বিকীর্ণ কামা নারী সকল যুগে সকল সমাজেই নিন্দিতা। তবে এ কথা সত্য, সেকালে অভিসারের প্রবচন একটু বেশি ছিল। বলরাম ও অর্জুন আহার শেষ করিয়া আচমন করিতে উঠিল। মঞ্জিরা উচ্ছিষ্ট পাত্রগুলি লইয়া চলিয়া গেল। সেদিন সন্ধ্যার প্রাক্কালে অর্জুন ও বলরাম ভ্রমণের জন্য বাহির হইল। রাজা রাজধানীতে সভা বসায় নাই, তবু অর্জুন দিনে একবার রাজসভার দিকে যায়। শূন্য সভাঙ্গনে কিছুক্ষণ ঘোরাফেরা করিয়া ফিরিয়া আসে। আজ বলরামও তাহার সহিত চলিল। গুহা হইতে নিষ্ক্রান্ত হইয়া কিছু দূর যাইবার পর বলরাম দেখিল, একটা উচ্চ পাথরের চাঙড়ের পাশে একজন অস্ত্রধারী লোক দাঁড়াইয়া আছে। মুখে প্রচুর গোঁফধারী, মাথায় পাগড়ি, হাতে ভল্ল, কোমরে তরবারি। তাহাদের আসিতে দেখিয়া লোকটি পাথরের আড়ালে অপসৃত হইল। বলরাম বলিল, এসো তো দেখি কে লোকটা। অর্জুনের হাতে হুলশীর্ষ লাঠি দুটি ছিল, সুতরাং অস্ত্রধারী অজ্ঞাত পুরুষের সম্মুখীন হইতে ভয় নাই। অর্জুন একটি লাঠি বলরামকে দিল। তারপর দুইজনে দুই দিক হইতে চাঙড় ঘুরিয়া অন্তরালস্থিত লোকটির নিকটবর্তী হইল। তাহাদের দেখিয়া লোকটি অপ্রস্তুত হইয়া পড়িল। বলরাম বলিল, তুমি কে? তোমার নাম কি? এখানে কি চাও? লোকটি বলিল, আমি এখানে পাহারা দিচ্ছি। আমার নাম চতুর্ভুজ নায়ক। বলরাম বলিল, কাকে পাহারা দিচ্ছ? চতুর্ভুজ নায়কের গোঁফ এবং দাড়ির সঙ্গমস্থলে একটু শ্বেতাভা দেখা দিল। তোমাদের পাহারা দিচ্ছি। বিস্মিত হইয়া বলরাম বলিল, আমাদের পাহারা দিচ্ছ? আমাদের অপরাধ? তোমরা গোপনীয় রাজকার্যে ব্যাপৃত আছো, পাছে বাইরের লোক কেউ আসে, তাই মন্ত্রী মহাশয়ের হুকুমে পাহারা দিচ্ছি। বুঝলাম। রাত্রেও কি পাহারা থাকে? থাকে। তুমি একা পাহারা দাও, না তোমার মতো চতুর্ভুজ আরও আছে? আমরা 3 জন আছি, পালা করে পাহারা দিই। নিশ্চিন্ত হলাম। অভিসারক ও অভিসারিকাদের ঠেকিয়ে রেখো, আমরা একটু ঘুরে আসি। সূর্যাস্তের অল্পকাল পরে অর্জুন ও বলরাম ফিরিয়া আসিল। দেখিল গুহায় দীপ জ্বলিতেছে।
মঞ্জিরা খাবার সাজিয়া বসিয়া আছে। দুইজনে খাইতে বসিয়া গেল। রাজবাটি হইতে রোজ নূতন নূতন অঞ্জব্যঞ্জন আসে। আজ আসিয়াছে শর্করা মধুর পিণ্ড ক্ষীর, 2 প্রকার মৎস্য, শূল্য মাংস, উক্ষ মাংস, দুগ্ধ ফেননিভ তণ্ডুল, ঘৃতলিপ্ত রোটকা, সম্বর, অবদংশ ও পরপট। দক্ষিণ দেশে আহারের নিয়ম মধুরেণেও সমাপয়েত নয়, মধুর খাদ্য দিয়া আরম্ভ। অর্জুন ও বলরাম পিণ্ডক্ষীর মুখে দিয়া পরম তৃপ্তি ভরে ভোজন আরম্ভ করিল। পিণ্ডক্ষীরের আস্বাদ গ্রহণ করিতে করিতে বলরাম অর্ধমুদ্রিত নেত্রে মঞ্জিরাকে নিরীক্ষণ করিল। মঞ্জিরার বাম করতল ভূমিতে রাখিয়া একটু হেলিয়া বসিয়া আছে। স্নেহদীপিকার নম্র আলোকে তাহার মুখখানি বড় মধুর দেখাইতেছে। কিছুক্ষণ দেখিয়া বলরাম বলিল, তোমার নাম মঞ্জিরা। মঞ্জিরা মানে বাঁশি। তুমি বাঁশি বাজাতে জানো? অপ্রত্যাশিত প্রশ্নে মঞ্জিরা আয়ত চক্ষু তুলিয়া চাহিল, একটু ঘাড় বাঁকাইল, বলিল, জানি। বলরাম বলিল, বাহ, বেশ। আমি গান গাইতে পারি, তোমাকে গান শোনাবো। তুমি আমাকে বাঁশি শোনাবে? মঞ্জিরার অধরে চাপা কৌতুকের হাসি খেলিয়া গেল। সে একটু ঘাড় নাড়িল। বলরাম উৎসাহ ভরে বলিল, ভালো, কাল তাহলে তুমি তোমার বাঁশি এনো, কেমন? মঞ্জিরা আবার ঘাড় নাড়িল। অর্জুন আর চোখে বলরামের পানে চাহিল। গুহার ভিতর 2টি নরনারীর মধ্যে পূর্বরাগের অনুবন্ধ আরম্ভ হইয়া গিয়াছে দেখিয়া তাহার মন উৎসুক ও প্রসন্ন হইয়া উঠিল। পরদিন দ্বিপ্রহরে মঞ্জিরা খাবার লইয়া আসিল। আজ বলরাম ও অর্জুন পূর্বাহ্নেই স্নান করিয়া প্রস্তুত ছিল। আহারে বসিয়া বলরাম বলিল, কই বাঁশি আনোনি? মঞ্জিরা কোচর হইতে বাঁশি বাহির করিয়া দেখাইল। বনবেতসের বড় বাঁশি। বলরাম পৃষ্ঠ হইয়া বলিল, এই তো বাঁশি। তা তুমি বাজাও, আমরা খেতে খেতে শুনি। মঞ্জিরা নত মুখে মাথা নাড়িয়া হাসিল। বলরাম বলিল, ও বুঝেছি, আমি গান না গাইলে তুমি বাঁশি বাজাবে না? ভাবছ আমি গাইতে জানি না, ফাঁকি দিয়ে তোমার বাঁশি শুনে নিতে চাই। আচ্ছা দাঁড়াও। আহারান্তে বলরাম মৃদঙ্গ কোলে লইয়া বসিল। বলিল, জয়দেব গোস্বামীর পদ গাইছি। শ্রী রাধিকার বিরহ হয়েছে। তিনি চন্দন আর চন্দ্র কিরণের নিন্দা করছেন। কর্ণাট রাগ। আমার সঙ্গে সঙ্গে বাজাতে পারবে? মঞ্জিরা উত্তর দিল না। বাঁশিটি হাতে লইয়া অপেক্ষা করিতে লাগিল। বলরাম কয়েকবার মৃদঙ্গে মৃদু আঘাত করিয়া ললিত কণ্ঠে গান ধরিল। মঞ্জিরা বাঁশিটি অধরে রাখিয়া ফু দিল। বাঁশি ক্ষীণ মধুর ধ্বনি বসন্তের প্রজাপতির মতো জয়দেবের সুরের শীর্ষে শীর্ষে নাচিয়া বেড়াইতে লাগিল। বলরাম গান গাইতে গাইতে মঞ্জিরার চোখে চোখ রাখিয়া চমৎকৃত হাসি হাসিল। দুজনের চক্ষু পরস্পর নিবন্ধ, কিন্তু মন নিবন্ধ সুরের জালে। মোহময় সুর, কুহকময় শব্দ,
সঙ্গীতের স্রোতে আলিষ্ট হইয়া দুজনে একসঙ্গে ভাসিয়া চলিয়াছে। 2 দণ্ড পরে গান শেষ হইল। মৃদঙ্গ নামাইয়া রাখিয়া বলরাম গদগদ স্বরে বলিল, ধন্য, তুমি এত ভালো বাঁশি বাজাও, আমি ভাবতেই পারিনি। আমার গান কেমন শুনলে? মঞ্জিরা মাথা নাড়িয়া বলিল, না। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা। তোমার খাওয়া হয়েছে? বলরাম মাথা নাড়িল, না। বলরাম বিব্রত হইয়া পড়িল, এখনো খাওনি? গান বাজনা পেলে বুঝি খাওয়া দাওয়ার কথা মনে থাকে না? কে কি অন্যায় কথা! যাও যাও, খাও গিয়ে। কাল যখন আসবে খাওয়া দাওয়া সেরে আসবে, কেমন? মঞ্জিরা চলিয়া যাইবার পর বলরাম শয্যা পাতিয়া শয়ন করিল। অর্জুনও নিজের শয্যা পাতিল। বলরাম কিছুক্ষণ সুপারি চর্বণ করিয়া বলিল, মঞ্জিরা মেয়েটা ভারী সুশীলা। অর্জুন হাসি দমন করিয়া বলিল, তা তো বুঝতেই পারছি। বলরাম সন্দিগ্ধভাবে তাহার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, কি করে বুঝলে? অর্জুন বলিল, বাঁশি বাজাতে পারে। বলরাম এবার হাসিয়া উঠিল, সেজন্য নয়, মেয়েটার শরীরে রাগ নেই আর খুব কম কথা কয়। যে মেয়ে কম কথা কয় সে তো রমণী রত্ন। অর্জুনের মনে পড়িল বলরামের পূর্বতন স্ত্রী মুখরা ও চণ্ডী ছিল। অর্জুন শয্যায় শয়ন করিয়া বলিল, তা বটে। অতঃপর মঞ্জিরা আসে যায়। দ্বিপ্রহরে বলরামের সঙ্গে 2 দণ্ড বাঁশি বাজাইয়া তৃতীয় প্রহরে ফিরিয়া যায়। রাত্রে কিন্তু বেশিক্ষণ থাকে না। আহার শেষ হইলেই পাত্রগুলি তুলিয়া লইয়া চলিয়া যায়। বলরামের সহিত তাহার আন্তরিক বন্ধন ঘনিষ্ঠ হইতেছে। সঙ্গীতের বন্ধন নাগপাশের বন্ধন, দুজনকে পাকে পাকে জড়াইয়া ধরিয়াছে। তবু বলরাম সাবধানী লোক। সে জানিয়া লইয়াছে যে মঞ্জিরা অনুরা। পরকীয়া প্রীতি যে অতি গর্হিত কার্য তাহা তারা অবিদিত নাই। এইভাবে দিন কাটিতেছে। বলরাম কামানটি সম্পূর্ণ করিয়াছে, কিন্তু রাজা প্রত্যাবর্তন না করা পর্যন্ত কিচ্ছু করণীয় নাই। কৃষ্ণপক্ষ কাটিয়া শুক্লপক্ষ আরম্ভ হইয়াছে। সন্ধ্যার পর 2 বন্ধু গুহার বাহিরে দাঁড়াইয়া তরুণী চন্দ্রলেখার পানে চাহিয়া থাকে। চন্দ্রলেখা দিনে দিনে পরিবর্ধমানা। একদিন এই নিস্তরঙ্গ জীবনযাত্রার মধ্যে এক বিচিত্র অপ্রাকৃত ব্যাপার ঘটিল। দিনটা ছিল শুক্লপক্ষের ষষ্ঠী কি সপ্তমী তিথি। সন্ধ্যার পর যথারীতি আহার সমাপন করিয়া বলরাম ও অর্জুন শয্যায় শয়ন করিয়াছিল। মঞ্জিরা চলিয়া গিয়াছে। দ্বীপের শিখাটি তৈলাভাবে ধীরে ধীরে ক্ষুদ্র হইয়া আসিতেছে। বলরাম আলস্য ভরে জিম্ভন ত্যাগ করিয়া বলিল, কামানটা পরীক্ষা করে দেখতে হবে ঠিক হলো কিনা, কাল প্রত্যুষে বেরুব। অর্জুন বলিল, বেশ তো। কোথায় যাবে? কোনো নির্জন স্থানে, যাতে শব্দ শোনা না যায়। আজ ঘুমিয়ে পড়ো। কিন্তু নিদ্রাকর্ষণের পূর্বেই বাধা পড়িল। গুহার মুখের কাছে ধাবমান পাদশব্দ শুনিয়া দুজনেই তড়িতে শয্যায় উঠিয়া বসিল। গুহার রন্ধ্রমুখে ধূম্রাকার ছায়া পড়িল। একটি কম্পিত কণ্ঠস্বর শোনা গেল,
অর্জুন ভদ্র, বলরাম ভদ্র। অর্জুন গলা চড়াইয়া হাঁক দিল, কে তুমি? আমি চতুর্ভুজ নায়ক। দুজনেই উঠিয়া দাঁড়াইল। বলরাম বলিল, চতুর্ভুজ, ভেতরে এসো, কি সমাচার? প্রহরী চতুর্ভুজ তখন গুহায় প্রবেশ করিয়া আলোক চক্রের মধ্যে দাঁড়াইল। দেখা গেল তার চক্ষু ভয়ে গোলাকৃতি হইয়াছে, দাড়ি গোফ রোমাঞ্চিত। সে থরথর শব্দে বলিল, হুক্কু বুক্কু। হুক্কু বুক্কু? সে কাকে বলে? চতুর্ভুজ তখন স্থলিত স্বরে যথাসাধ্য বুঝাইয়া বলিল, রাজবংশের প্রবর্তক হরিহার ও বুক্কের প্রেতাত্মা দেখা দিয়েছেন। তাহারা গুহার বাইরে অনতি দূরে পদচারণ করিতেছেন। চতুর্ভুজ প্রথমে তাহাদের মানুষ বলে মনে করিয়া সম্বোধন করিয়াছিল, কিন্তু তাহারা মানুষ নয়, প্রেত। চতুর্ভুজের সম্বোধন অগ্রাহ্য করিয়া ঘুরিয়া বেড়াইতেছেন। শুনিয়া অর্জুন লাঠি দুটি হাতে লইল, বলিল, চলো দেখি। চতুর্ভুজ মাটিতে বসিয়া পড়িয়া বলিল, আমি আর যাব না, তোমরা যাও। দুই বন্ধু গুহা হইতে বাহির হইয়া এদিক ওদিক চাহিল। চন্দ্র এখনো অস্ত যায় নাই, জ্যোৎস্না বাষ্পে চারিদিক সমাচ্ছন্ন, কিন্তু মানুষ কোথাও দেখা গেল না। তাহারা তখন আরো কিছু দূর অগ্রসর হইয়া একটি বৃহৎ প্রস্তরখণ্ডের পাশে দাঁড়াইল। হ্যাঁ, সরোবরের দিক হইতে দুইজন লোক আসিতেছে। এখনো দর্শকদের নিকট হইতে প্রায় 100 হস্ত দূরে আছে। একজন দীর্ঘকায় ও কৃশ, অন্য ব্যক্তি খর্ব ও গজস্কন্ধ। জ্যোৎস্নালোকে তাহাদের মুখাবয়ব দেখা যাইতেছে না। তাহারা যেন প্রগাঢ় ও মনোযোগের সহিত কোনো গোপনীয় কথা আলোচনা করিতেছে। অর্জুন ও বলরামের মাথায় হাত দিয়া এটি পেচক গভীর শব্দ উড়িয়া গেল। বলরাম নিঃশব্দে অর্জুনের হাত ধরিয়া প্রস্তরস্তূপের আড়ালে টানিয়া লইল। দুই মূর্তি অগ্রসর হইতেছে। অর্জুন ও বলরাম পাথরের আড়াল হইতে উকি মারিয়া দেখিল, যুগল মুহূর্তে তাদের 20 হাত দূরে দিয়া রাজসভার দিকে চলিয়া যাইতেছে। এখনো তাহাদের অবয়ব অস্পষ্ট, মানুষ বলিয়া চেনা যায়, কিন্তু মুখ চোখ দেখা যায় না। অর্জুন বলরামকে ইঙ্গিত করিল। দুইজন আড়াল হইতে বাহির হইয়া সমস্বরে তর্জন করিল, কে যায়, দাঁড়াও। মূর্তিযুগল দাঁড়াইল। তাহাদের দেহ ভঙ্গিতে বিস্ময় ও বিরক্তি প্রকাশ পাইল। তারপর বুদবুদ যেমন ফাটিয়া অদৃশ্য হইয়া যায়, তেমনি তাহারা শূন্যে মিলাইয়া গেল। অর্জুন ও বলরাম দৃষ্টি বিনিময় করিল। বলরাম অধর লেহন করিয়া বলিল, যা দেখবার দেখেছি, চলো গুহায় ফিরি। গুহার ভিতরে চতুর্ভুজ জড়সড় ভাবে বসিয়াছিল। প্রদীপটি নিবু নিবু হইতেছিল। বলরাম প্রদীপে তৈল ঢালিল। প্রদীপ আবার উজ্জ্বল হইল। চতুর্ভুজ বায়সের ন্যায় বিকৃত কণ্ঠে বলিল, দেখলে? বলরাম শয্যায় উপবেশন করিয়া বলিল, দেখলাম, চোখের সামনে মিলিয়ে গেল। কিন্তু ওরা যে হুক্কবুক্কের প্রেতাত্মা, তা তুমি জানলে কি করে? চতুর্ভুজ শয্যার পাশে আসিয়া বলিল, গল্প শুনেছি। হরিহর ছিলেন রোগা লম্বা, আর বুক্ক ছিল মোটা বেটে। ওরা মাঝে মাঝে দেখা দেন, অনেকে দেখেছে। রাজ্যের যখন কোনো গুরুতর বিপদ উপস্থিত হয়, তখন ওরা দেখা দেন।
দুই বন্ধু উদ্বিগ্ন চক্ষে চাহিয়া রইল। গুরুতর বিপদ? কি বিপদ? তুঙ্গভদ্রার পরপারে মূর্তিমান বিপদ বুভুক্ষু শার্দুলের ন্যায় ঘুরিয়া বেড়াইতেছে, সেই বিপদ। কিংবা অন্য কিছু? চতুর্ভুজের কথায় তাহাদের চিন্তা জাল ছিন্ন হইল। আজ রাত্রে আমি গুহার মধ্যে থেকেই পাহারা দেব। কি বলো? বলরাম বলিল, সেই ভালো। তুমি আমাদের পাহারা দেবে, আমরা তোমাকে পাহারা দেব।